জয় শ্রীকৃষ্ণ প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবার একবার মুক্তির পাঠশালার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমাদের যেহেতু আর মাত্র কয়েকটা দিন রয়েছে, আমাদের সামনে জানুয়ারির 20 তারিখে আমাদের এক্সাম রয়েছে। তো আজ থেকে পরীক্ষার দিন পর্যন্ত প্রত্যেক দিনই রবিবার বাদ দিয়ে আমরা অঙ্ক, মানসিক দক্ষতা এবং বাংলার সাজেশান সেট নিয়ে আসবো, যেগুলো পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তো সপ্তাহে 3 দিন আমাদের অঙ্কের সাজেশান সেট আসবে, 2 দিন আমাদের আসবে মানসিক দক্ষতার সাজেশান সেট এবং একদিন বাংলার। তো সাজেশান সেট বলে কিছু হয় না, তো আমরা কিছু বাংলার অনুচ্ছেদ আমরা প্র্যাকটিস করব, যেখানে আমরা বিভিন্ন ব্যাকরণের কিছু জিনিস আমরা সেখানে দেখব, শিখব। তো আজকের আমাদের ক্লাসে রয়েছে, আজকে আমাদের রয়েছে অঙ্কের সাজেশান সেট রয়েছে। আমরা 20টা প্রশ্ন দেখব এক এক করে, যেগুলো পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে দেখো, যদি বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত, কি বলেছে দেখো, যদি বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত 7:12। 7:12 কথার অর্থ কি, যে বিক্রয় মূল্য যদি 7 ভাগ হয় তাহলে ক্রয় মূল্য হবে 12 ভাগ। বা আমরা যদি বলতে পারি যে বিক্রয় মূল্যকে আমরা যদি 7 টাকা ধরে নিই, বিক্রয় মূল্যকে আমরা যদি 7 টাকা ধরে নিই, তাহলে ক্রয় মূল্য আমাদের কত হয়ে যাবে, ক্রয় মূল্য আমাদের 12 টাকা হয়ে যাবে। দুটোর অনুপাত দেয়া রয়েছে, তাহলে ক্রয় মূল্যকে আমরা কত লিখে দেবো, 12 টাকা লিখে দেবো। তাহলে দেখো, বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য বেশি। আমরা সর্বদাই জানি যখন বিক্রয় মূল্য বেশি হবে, ক্রয় মূল্য কম হবে, তখন আমাদের লাভ হয়। আর যখন বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য বেশি হবে, তখন আমাদের কি হবে, তখন আমাদের ক্ষতি হবে। তাহলে কত টাকা ক্ষতি হবে, তাহলে 12 টাকায় কিনে আমি যদি 7 টাকায় বিক্রি করি, তাহলে আমাদের কত টাকা ক্ষতি হবে, 5 টাকা আমাদের কি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। এখানে প্রশ্নে কি জানতে চেয়েছে দেখো, বলেছে তবে লাভ বা ক্ষতির শতকরা হার। এই যে শব্দটা বলেছে দেখো, শতকরা হার। আমাদেরকে যদি ক্ষতি জানতে চাইতো, তাহলে আমরা বলে দিতাম 5 ভাগ ক্ষতি হবে, কখনোই কিন্তু আমরা 5 টাকা বলতাম না, কারণ এখানে বিক্রয় মূল্য কিন্তু 7 টাকা আর 12 টাকা বলেনি। ওগুলো অনুপাত দেওয়া রয়েছে, ওইগুলোকে 7 ভাগ 12 ভাগ বলতে পারি। সেইগুলোকে আমি ধরে নিয়েছি যে বিক্রয় মূল্য যদি 7 টাকা হয়, তাহলে ক্রয় মূল্যটা 12 টাকা হবে, তখন ক্ষতিটা 5 টাকা হবে। তাহলে শতকরা হার বের করতে হলে সর্বদা আমাদের কি করতে হয়, কি জানতে চেয়েছে, তাহলে ক্ষতি হবে, এটুকু তো বুঝতে পেরেছি। আমরা ক্ষতির শতকরা হার নির্ণয় করব। তাহলে শতকরা হার কিভাবে নির্ণয় করতে হয়, সর্বদা যদি ক্ষতি হয়, তাহলে ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ 100। যদি লাভ হয়, লাভ বাই ক্রয় মূল্য গুণিতক 100। তাহলে সর্বদা ক্রয় মূল্যটাকে আমরা নিচে লিখবো, 100 দিয়ে গুণ করব, লাভ হলে লাভটাকে উপরে লিখবো, ক্ষতি হলে ক্ষতিটাকে উপরে লিখবো। তাহলে বসিয়ে দাও। তাহলে লাভ, ক্ষতি আমাদের হয়েছে 5 টাকা, ক্রয় মূল্য আমাদের কত লেখা রয়েছে, ক্রয় মূল্য আমাদের 12 টাকা লেখা রয়েছে। 100 দিয়ে গুণ করে দাও। এবার একটু ছোট্ট করে কাটাকাটি করে দাও। দেখো, 12 আর 100 কেটে যাবে 4-এ, 4 3 12, 25 4-এ আমাদের 100 হয়ে গেল। আর যাবে না, তাহলে উপরে আমাদের 25 পড়ে আছে আর 5 পড়ে আছে, 25 আর 5 গুণ করলে আমাদের হয়ে গেল 125, নিচে থাকলো আমাদের 3। এটাকে দেখো, প্রত্যেকটা উত্তর খেয়াল করো মিশ্র ভগ্নাংশে রয়েছে। তাহলে 125/3 আমরা যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করি, 3 4-এ 12, 3 1-এ 3, 2/3% আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 41 পূর্ণ 2/3%, দেখো অপশন ডি তে রয়েছে, এবং আমরা প্রথমেই বলে দিয়েছি ক্ষতি হবে, তাহলে শতকরা হারটাও ক্ষতিতে বেরোবে। উত্তর আমাদের হয়ে যাবে 41 পূর্ণ 2/3%। তাহলে যখনই শতকরা ক্ষতি শতকরা লাভ বের করতে বলবে, কি করব, প্রথমে লাভ আর ক্ষতিটাকে বের করে নেব। শতকরা বললে সেই লাভ বাই ক্রয় মূল্য গুণিতক 100 লিখবো, ক্ষতি হলে ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিতক 100 লিখবো। চলো চলে আসছি পরবর্তী প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন আমাদের কি বলা রয়েছে দেখো, দুটি সংখ্যার যোগফল 11,009 বলা রয়েছে। একটি সংখ্যা 9,999 হলে তাহলে অন্যটি কত হবে জানতে চেয়েছে। একদম সহজ একটা প্রশ্ন বলা রয়েছে। আমাদের নবোদয়ের পরীক্ষাগুলোতে 20টা অঙ্ক থাকে, যেমন ভাবে থাকে, সহজ কঠিন সমস্ত কিছু মিলিয়ে যেমন থাকে, সেইভাবে সাজেশন সেটগুলো আমাদের বানানো রয়েছে। তাহলে দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে এবং একটা সংখ্যা দেওয়া রয়েছে 9,999, তাহলে অন্যটা কত হয়ে যাবে। সর্বদা কি করে দেবে, যখন যোগফল আর একটা সংখ্যা দেওয়া থাকবে, অন্য একটা সংখ্যা বের করতে হলে কি করবে, যোগফল থেকে ওই সংখ্যাটাকে বিয়োগ করে দেবে। ঠিক আছে, তাহলে যোগফল দেয়া থাকলে সংখ্যাটাকে বিয়োগ করে দেবে। এখানে যদি ভাগফল দেয়া থাকে আর একটা সংখ্যা দেয়া থাকে, অন্যটা বের করতে হলে গুণ করে দেবে। গুণফল দেয়া থাকলে, একটা সংখ্যা দেয়া থাকলে ভাগ করে দেবে। ঠিক আছে,
যদিও বিয়োগ আর গুণের সময় একটু খেয়াল রাখতে হবে যে ছোট সংখ্যা রয়েছে না বড় সংখ্যা রয়েছে, সরি গুণ আর বিয়োগ এবং ভাগের সময়। চলো, যেহেতু এই অঙ্কে আমাদের যোগ রয়েছে, তাহলে আমাদের কি করব, যোগফল দেওয়া রয়েছে, একটা সংখ্যা দেওয়া রয়েছে, অন্যটা কি করে পাবো, জাস্ট বিয়োগ করে দেবো। 9 থেকে 9 গেলে 0, 10 থেকে 9 গেলে 1, এখানে 10 থেকে 9 গেলে 1, এখানে রয়েছে 10 থেকে 9 গেলে 1, 3টা 1 0, অর্থাৎ 1110। দেখো একদম অপশান এ তে রয়েছে। যোগফল থেকে একটা সংখ্যাকে বিয়োগ করে দিলে আমরা অন্য সংখ্যাটা পেয়ে যাব। 9, 9 এক 10 0, 9 এক 10 0, 9 এক 10 11। চলো পরবর্তী প্রশ্নে চলে আসছি, 3-এর দাগে কি বলেছে দেখো। একজন ব্যক্তি 5 কিমি পার ঘন্টা গতিতে, 5 কিমি পার ঘন্টা কথার অর্থ কি, 1 ঘন্টায় 5 কিমি দূরত্ব যায়। এই গতিবেগে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করেছে। তাহলে সেই সেতুটির দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে গতিবেগ কত বলা রয়েছে, 5 কিমি পার ঘন্টা। 5 কিমি পার ঘন্টা কথার অর্থ কি, 1 ঘন্টায় কতটা দূরত্ব যায়, 1 ঘন্টায় 5 কিমি দূরত্ব যায়। এটাকেই আমরা তো গতিবেগ বলি, যে 1 ঘন্টায় যতটা দূরত্ব যায় বা 1 সেকেন্ডে যতটা পথ যায়, সেগুলোকেই আমরা এইভাবে গতিবেগে প্রকাশ করি, কিলোমিটার ঘন্টা দ্বারা বা মিটার পার সেকেন্ড দ্বারা। তাহলে 1 ঘন্টায় 5 কিমি দূরত্ব যায়। আচ্ছা দেখো, আমি 1 ঘন্টাকে 60 মিনিট লিখতে পারি, কারণ 1 ঘন্টার সমানই তো 60 মিনিট। একইভাবে দেখো 5 মিনিটকে আমরা যদি মিটারে লিখি, তাহলে এটাকে আমি 5000 মিটারে লিখতে পারি, কারণ আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 1 ঘন্টায় যায় 5 কিমি, সেটাকে একটু আমি ঘুরিয়ে কি বললাম, যে 60 মিনিটে যায় 5000 মিটার। দুটোই তো একই, 1 ঘন্টার বদলে আমি 60 মিনিট বললাম, আর 5 কিমির বদলে আমি 5000 মিটার বললাম, বলতেই পারি। তাহলে 60 মিনিটে যদি 5000 মিটার যায়, তাহলে সেতুটি অতিক্রম করতে 15 মিনিট সময় নিয়েছে। তাহলে আমরা বের করে নেব 15 মিনিটে কতটা পথ যায় সাধারণ ঐকিক নিয়মে। তাহলে 60 মিনিটে যদি 5000 মিটার যায়, তাহলে 1 মিনিটে কতটা পথ যাবে, 1 মিনিটে যাবে 5000 বাই 60। কাটাকাটি করলে আমাদের কত চলে আসবে বলো তো। আচ্ছা থাকুক, কাটাকাটি করছি না, এটাকে পরে কাটাকাটি করে দেবো, থাকুক। তাহলে 1 মিনিটে যদি এত মিটার পথ যায়, আমাদের বের করতে হবে 15 মিনিটে তাহলে কতটা পথ গিয়েছে। 15 দিয়ে আমরা কি করে দেব, গুণ করে দেব। তাহলে কাটাকাটি করে দাও, একদম 15 দিয়ে কেটে দাও, 15 4 60। 4 দিয়ে উপরের 5000কে কাটলে আমাদের হয়ে যাবে 4 একে 4, 1 নামলো 20, 4 5 20, দুটো শূন্য। ঠিক আছে, এখানে তো উত্তর কোথাও নেই, আমাদের ভুল হলো লিখি। 4 একে 4, ও সরি ভুল হয়ে গেছে, 4 একে 4, 1 নামলো 0, 4 2 8, 2 নামলো 20, 1250 মিটার। এই দেখো অপশান সি তে রয়েছে। তাহলে আমরা সাধারণ একদম ঐকিক নিয়মের অঙ্কে বের করে নেব যে একটা সেতু অতিক্রম করেছে, সেই সেতুটা অতিক্রম করতে 15 মিনিট সময় লেগেছে। তাহলে আমরা বের করে নেব 15 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করেছে। 60 মিনিটে যদি 5000 মিটার যায়, এই 60 মিনিট আর 5000 কি করে পেলাম না, আমাদের গতিবেগ দেওয়া আছে 5 কিমি পার ঘন্টা। 5 কিমি পার ঘন্টা কথার অর্থ কি, 1 ঘন্টায় 5 কিমি দূরত্ব যায়। তাহলে 60 মিনিটে যায় 5000 মিটার, তাহলে 1 মিনিটে যাবে 5000 বাই 60 মিটার। 15 মিনিটে চলে যাবে, গুণ করে কাটাকাটি করব, আমাদের চলে আসবে 1250 মিটার, অপশান সি। চলো পরবর্তী 4-এর দাগের অঙ্কে চলে আসি। একটি ট্রেন কলকাতা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে শুক্রবার দুপুর 1টা 15-তে রওনা হয় এবং পরের দিন সকাল 7টা 30-এ গন্তব্যে পৌঁছে গেছে। তাহলে এই রকম একটা ট্রেন যাচ্ছে কোথা থেকে কোথা পর্যন্ত, কলকাতা থেকে চেন্নাই পর্যন্ত যাচ্ছে। কলকাতাতে কখন বেরিয়েছে দেখো, শুক্রবার দিন দুপুর 1টা 15-তে বেরিয়েছে। আচ্ছা দুপুর 1টা 15 মানে সেটাকে আমরা পিএম বলতে পারি, কারণ আমরা জানি দুপুর 12টার পর থেকে, সরি দুপুর 12টার পর থেকে নয়, দুপুর 12টা থেকে সময়গুলোকে আমরা পিএম বলি। পৌঁছেছে কখন, পরের দিন সকাল 7টা। আচ্ছা সকাল 7টা 30 মানে আমরা সেটাকে এএম বলতে পারি। দুপুর 12টার আগের সময়গুলোকে আমাদের এএম বলা হয়। তাহলে বেরিয়েছে শুক্রবার দিন, পৌঁছেছে পরের দিন বলেছে, অর্থাৎ শনিবার। সর্বদা দেখবে আমাদের যখনই দুটো সময়ের মধ্যে, দেখো জানতে চেয়েছে দেখো ট্রেনটির যাত্রাকাল কত, অর্থাৎ ট্রেনটা কত সময় ধরে, অর্থাৎ কলকাতা থেকে চেন্নাই যেতে কত সময় লেগেছে জানতে চেয়েছে। তাহলে দেখো কলকাতাতে যে সময়টাতে ছেড়েছে সেটা দেখো পিএম এ বলা রয়েছে, আর চেন্নাইতে যে পৌঁছেছে সেই সময়টা দেখো এএম এ বলা রয়েছে। এবং দুটো সময়ই দেখো 24 ঘন্টার মধ্যে। কেন 24 ঘন্টার মধ্যে, শুক্রবার দুপুরে ছেড়েছে, শুক্রবার দুপুরে ছেড়েছে। তাহলে আমরা জানি শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত তো 24 ঘন্টা হয়, শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টা হয়। সে তো শনিবার দুপুর কেন, শনিবার দুপুরের আগেই সকালে তো পৌঁছে গেছে, তাহলে 24 ঘন্টার মধ্যেই দুটো সময় বোঝানো রয়েছে।
যখনই 24 ঘন্টার মধ্যে দুটো সময় থাকবে এবং সে দুটো সময়ের মধ্যে পার্থক্য বের করতে বলবে, দুটোই যদি পিএম এ থাকে দুজনকে বিয়োগ করে দেবে, দুটোই যদি এএম এ থাকে দুজনকে বিয়োগ করে দেবে। কিন্তু যদি একটা পিএম আর একটা এএম থাকে, যেমন এই অঙ্কে রয়েছে যে দুটো সময় 24 ঘন্টার মধ্যে, কিন্তু একটা পিএম আর একটা এএম বলা রয়েছে, তাহলে দুটো সময়ের মধ্যে পার্থক্য বের করতে হলে কি করবে, সর্বদা শেষ সময়ের সঙ্গে 12 ঘন্টা আমি একদম লিখছি, শেষ সময়ের সঙ্গে 12 ঘন্টা যোগ করে প্রথম সময়টাকে বাদ দিয়ে দেবে। এটাও করতে পারো, নাহলে প্রথম সময়টা থেকে 12 ঘন্টা থেকে প্রথম সময়টা বাদ দিয়ে শেষ সময়টাকে যোগ করতে পারো। তাহলে দুটো মনে রাখার দরকার নেই, যে কোনো একটাই মনে রাখবো, এককভাবে চলবো আমরা। শেষ সময় অর্থাৎ শেষে যেটা ঘটেছে, তাহলে শেষের সময় কত বলেছে 7টা 30, তার সঙ্গে 12 ঘন্টা যোগ করব, করে প্রথমের যে সময়টা সেটাকে কি করে দেবো, বিয়োগ করে দেবো। তাহলে করা যাক, 7টা 30-এর সঙ্গে 12 যোগ করবো, দেখো আমি ডান দিকে করছি, 7টা 30-এর সঙ্গে আমি কত যোগ করব, 12 ঘন্টা যোগ করব। তাহলে এটা হয়ে গেল 30, 12 আর 7 যোগ করলে কত হয়ে গেল 19। সেখান থেকে আমরা কত বিয়োগ করব, দেখো 1 ঘন্টা 15 মিনিটকে বিয়োগ করব। তাহলে 30 থেকে 15 বাদ দিলে 15, আর 19 থেকে 1 বাদ দিলে কত হয়ে যায় 18। তাহলে সুন্দরভাবে আমাদের চলে এলো 18 ঘন্টা 15 মিনিট। এই দেখো সুন্দরভাবে অপশান সি এর অপশানে রয়েছে। ভালো করে খেয়াল রাখবে, একটা এএম আর একটা পিএম থাকলে দুটো সময়ের মধ্যে পার্থক্য বের করতে বললে শেষ সময়ের সঙ্গে 12 ঘন্টা যোগ করে প্রথম সময়টাকে বিয়োগ করে দেব। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো 5-এর দাগের প্রশ্ন কি বলা রয়েছে দেখো, 10 কিলোগ্রাম 2 ডেকাগ্রাম 6 গ্রাম, এটা পুরো একটাই, 10 কিলোগ্রাম 2 ডেকাগ্রাম এবং 6 গ্রাম, এই পুরোটাকে আমাদের কি করতে হবে, কিলোগ্রামে প্রকাশ করতে হবে, পুরোটাকে কিলোগ্রামে প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমাদের এটা তো কিলোগ্রামে হয়েই আছে, 10 কিলোগ্রাম তো কিলোগ্রামে হয়েই আছে, কিলোগ্রামকে আবার কি কিলোগ্রামে করব, তাহলে 10 কিলোগ্রাম তো আমাদের প্রথম থেকে কিলোগ্রামে হয়েই আছে, তাহলে ওকে আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে করবোটা কাকে না, এই 2 ডেকাগ্রামকে কিলোগ্রামে করব আর 6 গ্রামকে কিলোগ্রামে করব। ঠিক আছে, তাহলে প্রথম থেকে 10 কিলোগ্রাম যেটা কিলোগ্রামে হয়েই আছে ওকে আর কিচ্ছু করার দরকার নেই, কারণ আমাদের পুরোটাকে কিলোগ্রাম করতে বলেছে, তাহলে যেটা কিলোগ্রামে প্রথম থেকে আছে ওটা থাকুক। এরপরে কি করব দেখো, 2 ডেকাগ্রামকে 2 ডেকাগ্রামকে আমরা কিলোগ্রামে প্রকাশ করব। কিভাবে, কিলোগ্রামের সঙ্গে ডেকাগ্রামের সম্পর্ক কি, তার জন্য একটা ছক তোমরা শিখেছো, যে এইগুলো বের করার জন্য কি, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, তারপরে রয়েছে আমাদের গ্রাম, ডেসিগ্রাম, এরপরে রয়েছে সেন্টিগ্রাম, শর্টে আমি এগুলোকে লিখছি, আর আমাদের একটা হয়ে যায় মিলিগ্রাম। ঠিক আছে, এবারে কিটাকে কিসে পরিণত করব বললাম, ডেকাগ্রামকে কিলোগ্রামে পরিণত করব। তাহলে ডেকাগ্রামের সঙ্গে কিলোগ্রামের কি সম্পর্ক দেখো, 1 কিলোগ্রাম সমান 100 ডেকাগ্রাম, 1 কিলোগ্রাম সমান কি 100 ডেকাগ্রাম, অর্থাৎ কিলোগ্রামকে ডেকাগ্রাম করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে, কিন্তু আমরা তো এখানে কিলোগ্রামকে ডেকাগ্রাম করব না, ডেকাগ্রামকে কিলোগ্রাম করব। তাহলে কিলোগ্রামকে ডেকাগ্রাম করতে হলে যেমন 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক উল্টো ভাবে আমরা বলতে পারি ডেকাগ্রামকে কিলোগ্রাম করতে হলে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 কে 100 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 0.02। ভগ্নাংশের ভাগ সর্বদা মনে থাকবে, রাখবে, একের পরে যদি শূন্য থাকে তাহলে কিচ্ছু ভাগ করার দরকার নেই, নিচে যতগুলো শূন্য থাকবে লবের ডান দিক থেকে তত ঘর আগে দশমিক বসিয়ে দেবে। নিচে দুটো শূন্য আছে, তাহলে লবের ডান দিক থেকে দু ঘর আগে দশমিক বসিয়ে দাও। তাহলে এইটা আমাদের কিসে পরিণত হয়ে গেল, কিলোগ্রামে পরিণত হয়ে গেল। ছিল দেখো 2 ডেকাগ্রাম, সেটাকে কিলোগ্রামে করে ফেললাম। একই রকম ভাবে 6 গ্রামকে কিলোগ্রাম করব, 6 গ্রামকে কিলোগ্রাম করব। তাহলে আমাদের দেখতে হবে গ্রামের সঙ্গে কিলোগ্রামের সম্পর্ক কি, এই গ্রামের সঙ্গে কিলোগ্রামের কি সম্পর্ক, দেখো 1 কিলোগ্রাম সমান কত হয়ে যায় 1000 গ্রাম, অর্থাৎ কিলোগ্রামকে গ্রাম করতে হলে আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে, কিন্তু আমি তো কিলোগ্রামকে গ্রামে করতে চাইছি না, গ্রামকে কিলোগ্রাম করতে চাইছি। তাহলে কিলোগ্রামকে গ্রাম করতে হলে যেমন 1000 দিয়ে গুণ করতে হয়, একই রকম ভাবে গ্রামকে কিলোগ্রাম করতে হলে আমাদের কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে নিচে আমাদের 3টা শূন্য রয়েছে, তাহলে ওপরে ডান দিক থেকে 3 ঘর আগে আমাদের কি বসিয়ে দাও, দশমিক বসিয়ে দাও। তাহলে 0.006 কিলোগ্রাম আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমটা তো 10 কিলোগ্রাম ছিলই, পরেরটা 2 ডেকাগ্রামকে কিলোগ্রাম করে ফেললাম, 6 গ্রামকে কিলোগ্রাম করে ফেললাম, সবগুলো কিলোগ্রাম হয়ে গেছে, এবারে শুধু যোগ করে দাও। তাহলে প্রথমে দেখো 10 কিলোগ্রাম, ওটা তো পূর্ণ সংখ্যা, সর্বদা মনে রাখবে পূর্ণ সংখ্যা হচ্ছে দশমিকের আগের সংখ্যা।
এরপরে এটা কত 0.02, তাহলে বসিয়ে দাও 0.02। এরপরেরটা কত রয়েছে 0.006, 0.006। এবারে যেই ঘরগুলো ফাঁকা থাকছে শূন্য দিয়ে ভরিয়ে দাও। আমরা দশমিকের পরে ইচ্ছে খুশি শূন্য নিতেও পারি, আবার বাদও দিতে পারি, যদি না তারপরে কোনো অঙ্ক থাকে। চলো তাহলে যোগ করে দিলে 6, 2, 0, 10। তাহলে উত্তর আমাদের কত চলে এলো 10.026 কিলোগ্রাম। দেখো কোনটাতে রয়েছে, আমি দেখতে পাচ্ছি অপশান বি তে রয়েছে 10.026 কিলোগ্রাম। ঠিক আছে, এইভাবে আমাদের কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম গুলোকে এইভাবে আমাদের পরিবর্তন করতে হবে। ঠিক আছে, চলে আসবো আমরা পরের দাগে, 6 দাগের প্রশ্নে চলে আসবো। দেখো, একটি বর্গক্ষেত্রের পরিসীমা এবং এক ক্ষেত্রফল সংখ্যাগতভাবে সমান, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে জানতে চেয়েছে। দেখো খুব ভালো প্রশ্ন একটা বলা রয়েছে। দেখো, একটি বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল সংখ্যাগতভাবে সমান, পরিসীমা এবং ক্ষেত্রফল সংখ্যাগতভাবে সমান। সংখ্যাগতভাবে সমান বলতে কি, ধরো আমি বললাম একটা বর্গক্ষেত্রের পরিসীমা 40 সেমি, আমরা জানি একক হয় সেমি হয়, এবং ক্ষেত্রফল ধরো আমি কারোর বলতে পারি 40 বর্গ সেমি। সর্বদা মনে রাখবে কখনো পরিসীমার ক্ষেত্রফল সমান হতে পারে না। কেন সমান হতে পারে না? কারণ পরিসীমার একক হয় সেন্টিমিটার বা মিটার, আর ক্ষেত্রফলের একক কি হয় বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার। কখনোই 40 সেমি সমান 40 বর্গ সেমি কখনোই আমরা বলতে পারবো না। কখনোই আমরা বলতে পারবো না যে 40 মিটার সমান 40 বর্গ মিটার। তাহলে কেউ যদি বলে যে পরিসীমার ক্ষেত্রফল সমান, তাহলে সেটা সম্পূর্ণরূপে ভুল বলছে। সেটাকে সঠিকভাবে কি বলতে পারি না, পরিসীমা এবং ক্ষেত্রফল সংখ্যাগতভাবে সমান। সংখ্যাগতভাবে সমান বলতে কি না, তাদের যে সংখ্যাগুলো সেই 40 আর 40 সেই দুটো সমান। আশা করি বোঝাতে পারলাম। এইটাই বলা রয়েছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল সংখ্যাগতভাবে সমান, দুজনের সংখ্যাটা সমান হবে। হয়েছে? তাহলে সেই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে দেখো। তাহলে আমরা জানি, আমি ধরো এইরকম একটা বর্গক্ষেত্র আমি অঙ্কন করে ফেললাম। ঠিক আছে, এই বর্গক্ষেত্রে আমাদের কি বলা রয়েছে আমি তো জানি না। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা আমি এক্স ধরে নিলাম। আমরা জানি বর্গক্ষেত্রের 4টা বাহুর দৈর্ঘ্যই সমান হয়, তাহলে আমি প্রত্যেকটা এক্স ধরে নিলাম। আচ্ছা, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে পরিসীমা আমাদের কত হয়ে যাবে? আমরা জানি পরিসীমা বের করতে হলে বাহুকে 4 দিয়ে গুণ করতে হয়। তাহলে 4কে এক্স দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 4x। ঠিক আছে, ক্ষেত্রফল কত আসবে? ক্ষেত্রফল তোমরা জানো বর্গক্ষেত্রের বাহু দেয়া থাকলে ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, বাহুর বর্গ স্কোয়ার করতে হয়। তাহলে এক্স এর স্কোয়ার মানে কত হয়ে গেল, ওটাই থাকবে এক্স এর স্কোয়ার হয়ে যাবে। এবারে প্রশ্ন বলা রয়েছে এই যে পরিসীমার ক্ষেত্রফলের সংখ্যাগুলো সমান হবে, অর্থাৎ এই যে পরিসীমা এসছে 4x আর এই যে ক্ষেত্রফল এসছে এক্স এর স্কোয়ার, এই দুটো আমাদের কি হয়ে যাবে সমান হয়ে যাবে। এই দুটো আমাদের কি হয়ে যাবে, এই দুটো আমাদের সমান হয়ে যাবে। ঠিক আছে, চলো আমি প্রথমে ক্ষেত্রফলটাকে ডান দিকে লিখছি, বাম দিকে লিখছি, পরিসীমাটাকে ডান দিকে লিখছি। তাহলে এটাই আমাদের প্রশ্নে বলা রয়েছে যে পরিসীমা এবং ক্ষেত্রফলের সংখ্যাগুলো সমান হবে। তাহলে এখানে পরিসীমা আমাদের এসছে 4x আর এখানে ক্ষেত্রফল আমাদের চলে এসছে এক্স স্কোয়ার, সেই দুটো সমান হবে বলেছে, সমান চিহ্ন দিয়ে লিখে দিয়েছি। এবারে কিভাবে দেখো, এখানে এক্স স্কোয়ার মানে কি দুটো এক্স রয়েছে, ডান দিকে কত রয়েছে 4x রয়েছে, তাহলে বাম দিকের একটা এক্স আর ডান দিকের একটা এক্স আমি কেটে ফেলে দিতে পারি। তাহলে কি পড়ে থাকছে, বাম দিকে দুটো এক্স ছিল, একটা এক্স কেটে দিলে আর একটা এক্স পড়ে থাকবে, আর ডান দিকের একটা এক্স কেটে দিলে শুধু 4 পড়ে থাকবে। তাহলে এক্স এর মান আমাদের কত চলে এলো 4 চলে এলো। আমরা এক্স কি ধরেছিলাম গো, বর্গক্ষেত্রের বাহু এক্স ধরেছিলাম না, সেই এক্স এর মান কত এলো 4 এলো। দেখো বর্গক্ষেত্রের তাহলে উত্তর আমাদের হয়ে যাবে কত সি। তোমরা দেখো বর্গক্ষেত্রের বাহু যদি 4 হয়, তার পরিসীমাও দেখো 4 আর 4 গুণ করলে 16 আসবে, আর ক্ষেত্রফলও আমাদের বাহু স্কোয়ার করতে হয়, দেখো 4 স্কোয়ার করলেও 16 আসে। দেখো পরিসীমাও যা আসে ক্ষেত্রফলও তা আসে। তাহলে পরিসীমার ক্ষেত্রফলের সংখ্যাগতভাবে সমান হলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে, 4 একক হয়ে যাবে। ঠিক আছে, সুন্দর করে জিনিসগুলোকে বারবার রিপিট করে দেখতে হবে। চলো পরবর্তীতে চলে আসি। 7 দাগে একটা সরল বলা রয়েছে। দেখো 7 দাগে কি বলা রয়েছে, দেখো 7 দাগে সরলে বলেছে 2 পূর্ণ 1/3, প্রত্যেকটাকে মিশ্র ভগ্নাংশে করে ফেলছি। তাহলে 2 2 4 1 5/2, 3 1 3 1 4/3, 2 1 2 1 3/2, গুণ 2 2 4 1 5/2, ভাগ 2 1 2 1 3/2। তাহলে প্রত্যেকটা যেগুলো মিশ্র ভগ্নাংশী ছিল সেগুলোকে আমি কি করলাম, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে ফেললাম।
ঠিক আছে, এবার আমরা সরল অনুযায়ী জানি যে আমাদের ভি বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে ভাগের কাজ হয়। তাহলে যেখানে যারা বাঁধা রয়েছে তাদেরকে একই রকম ভাবে বেঁধে রাখো, শুধুমাত্র ভাগের কাজটাকে আমাদের এইটাকে কমপ্লিট করে ফেলো। তাহলে ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয় শিখেছো। প্রথমটাকে ঠিক রেখে ভগ্নাংশের গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয়টাকে উল্টে দিতে হয়। ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয় না, যে দুটো ভগ্নাংশের আমরা ভাগ করব সেই ভগ্নাংশের প্রথমটাকে ঠিক রেখে গুণ চিহ্ন দিয়ে ভাগের জায়গায় দ্বিতীয় ভগ্নাংশের অনন্য লিখে দিতে হয়, অর্থাৎ উল্টে লিখে দিতে হয়। ঠিক আছে, এবারে দেখো, দেখো একবারে এই তিনটা কিসে পরিণত হয়ে গেছে, দেখো গুণে পরিণত হয়ে গেছে। আমরা জানি ভাগের পরে গুণের কাজ হয়, তাহলে এই তিনটা গুণ আমরা একসাথে করে দেবো। কিভাবে দেখো, এই ওপরের দুই এই নিচের দুই কেটে গেল, গুণ মানে কি গো, ভগ্নাংশের গুণ মানে কাটাকাটি উপরের সঙ্গে নিচের, এই তিন আর এই তিন কেটে গেল, তাহলে আর তো কিছু কাটাকাটি যাচ্ছে না। তাহলে এখানে পড়ে আছে 5/2, এখানে পড়ে আছে 4/3, আর এই তিনজনকে আমাদের সমাধান করে কত এলো দেখো 5/2, এই যে উপরে 5 পড়ে আছে নিচে 2 পড়ে আছে। ঠিক আছে, তাহলে ভাগ আর গুণ কমপ্লিট। এবারে যোগ আর বিয়োগ রয়েছে, আমি কি করে দিচ্ছি, যোগ আর বিয়োগকে একদম একসঙ্গে করে দিচ্ছি। ভগ্নাংশের যোগ বিয়োগ একসঙ্গে কিভাবে করতে হয় গো, হর আর হরগুলো লসাগু করে ফেলতে হয়। 2, 3 আর 2 এর লসাগু করে ফেলো, তাহলে 2, 3 আর 2 এর লসাগু করবে, দেখবে 6 আসবে। এরপরে কি করতে হয়, লসাগুকে হর দিয়ে ভাগ করে লবের সঙ্গে গুণ করতে হয়। 6কে 2 দিয়ে ভাগ করলে আমাদের আসবে 3, 3 এর সঙ্গে 5 গুণ করলে 15। 6কে 3 দিয়ে ভাগ করলে 2, 2 এর সঙ্গে 4 গুণ করলে 8। 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 এর সঙ্গে 5 গুণ করলে 15। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে না, প্রথমে হরগুলো লসাগু করে লসাগুকে হর দিয়ে ভাগ করে লবের সঙ্গে গুণ করতে হয়। তাহলে দেখো এখানে এই 15 এই 15 কেটে দিতে পারো, না হলে সাধারণভাবে তোমরা যোগও করো। 15 আর 8 যোগ করলে কত আসে 23, 23 থেকে 15 বাদ দেবো, বাই 6 লিখবো। 23 থেকে 15 বাদ দিলে আমাদের কত আসে 8, 8/6। 8/6, এটাকে যদি একটু ছোট্ট কাটাকাটি করে ফেলি 2 দিয়ে, তাহলে আমাদের চলে আসবে 2 4 8, 2 3 6, 4/3। সেটাকে মিশ্র ভগ্নাংশে লিখলে আমাদের কত হয়ে যাবে 1 পূর্ণ 1/3, দেখো অপশন সি তে রয়েছে। কোনো জটিল সরল নয়, একদম সাধারণ সরল রয়েছে, সুন্দর করে জিনিসটাকে দেখে ফেলতে হবে। প্রথমে ভাগ করব, তারপরে গুণ করে ফেলবো, গুণের পরে যোগ বিয়োগ এক এক করে, সমস্ত কিছুই তোমরা জানো, শুধু খেয়াল করতে হবে সংখ্যাগুলো ঠিকভাবে বসাচ্ছি, গুণগুলো ঠিকভাবে করছি কিনা। চলো 8-এর দাগে 5, 8, 7, 5, 2, 0, 6 এবং 1 দ্বারা গঠিত 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়। তাহলে কতগুলো অঙ্ক রয়েছে দেখো, 8টা অঙ্ক রয়েছে। সেই 8টা অঙ্ক দ্বারা গঠিত 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তোমরা জানো যে কিছু অঙ্ক দ্বারা যদি আমাদেরকে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলে আমরা কিভাবে করি না, বৃহত্তম বললে সংখ্যাগুলোকে বড় থেকে ছোট সাজিয়ে লিখে ফেলতে হয়। ঠিক আছে, এখানে দেখো বৃহত্তম বলেছে, তাহলে সব থেকে বড় হচ্ছে 8, তারপরে 7, তারপরে 6, দেখো 5 দুটো রয়েছে তাহলে দুবার লিখে দেব, তারপরে হচ্ছে 2, তারপরে 1, তারপরে 0। বৃহত্তম বললে সংখ্যাগুলোকে বড় থেকে ছোট সাজিয়ে লিখতে হয়, ক্ষুদ্রতম বললে ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হয়, কিন্তু যদি 0 থাকে সেটাকে দ্বিতীয়তে লিখতে হয়। চলো তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 8, 7, 6, 5, 5, 2, 1, 0, অপশন ডি। একদম সহজ একটা প্রশ্ন। চলো 9-এর দাগে চলে আসো। একটি ভাগ অঙ্কে ভাজ্য দেয়া রয়েছে 8,245, ভাজ্য আমাদের কত দেয়া রয়েছে 8,245। ভাগফল আমাদের বলা রয়েছে, ভাগফল আমাদের বলা রয়েছে 329, আর ভাগশেষ আমাদের বলা রয়েছে 20। ভাগশেষ আমাদের বলা রয়েছে 20। আমরা ভাজ্য, ভাগফল, ভাগশেষ কোনটাকে বলি, আমরা জানি যেটা কে ভাগ করা হয় সেটাকে আমাদের ভাজ্য বলে, যেটা দিয়ে ভাগ করি সেটাকে আমাদের ভাজক বলে, ভাগের ফলে আমরা যে উত্তরটা পাই সেটাকে আমাদের ভাগফল বলে, এবং কোনো যদি অবশিষ্ট থেকে যায় সেটাকে আমাদের ভাগশেষ বলে। আমাদের দেখো এই তিনটে দেয়া রয়েছে, ভাগশেষ দেয়া রয়েছে, ভাজ্য দেয়া রয়েছে এবং ভাগফল দেয়া রয়েছে। আমাদেরকে কি বের করতে বলেছে, ভাজকের যে দেখো ভাজক বের করতে বলেছে। সর্বদা মনে রাখবে যখন আমাদেরকে ভাজক বের করতে বলবে বাকি তিনটা দেয়া থাকবে, ভাজক বের করার নিয়ম কি না, ভাজক বের করতে হলে প্রথমে কি করতে হয়, ভাজ্য থেকে ভাগশেষটাকে বাদ দিয়ে দিতে হয়, ভাজ্য থেকে ভাগশেষকে বাদ দিতে হয়, বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটাকে কি করতে হয়, ভাগফল দ্বারা ভাগ করে দিতে হয়। ঠিক আছে, তোমরা ভাজ্য বের করার নিয়মটা জানো যে ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। একই রকম ভাবে যদি ভাজক বের করতে বলে তাহলে কি করব, ভাজ্য বিয়োগ ভাগশেষ
ভাগফল। তাহলে বসিয়ে দাও, প্রথমে ভাজ্যর জায়গায় বসিয়ে দাও 8,245, সেখান থেকে ভাগশেষ 20কে বিয়োগ করো এবং তারপরে ভাগফল যেটা রয়েছে 329 দ্বারা ভাগ করো। 8,245 থেকে 20 বাদ দিলে আমাদের কত হয়ে যাবে 8,225, সেটাকে কত দ্বারা ভাগ করতে হবে 329 দ্বারা ভাগ করতে হবে। 329 দ্বারা ভাগ করতে হবে, আমি ভাগ না করেই আমি উত্তর বসিয়ে দিচ্ছি A25। কেন এ বসিয়ে দিচ্ছি 25? দেখো এখানে ভাজ্যের শেষে কত রয়েছে 5, ভাগফলের শেষে কত রয়েছে তোমার এখানে ভাজকের শেষে কত রয়েছে 9, তাহলে 9 এর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে 5 আসে? দেখো 9 একে 9, 9 2 18, 9 3 27, 9 4 36, 9 5 45, 9 6 54, 9 7 63, 9 8 72, 9 9 81, একমাত্র 9 এর সঙ্গে 5 গুণ করলেই কোন সংখ্যার শেষে 5 আসে। তাহলে আমি পরিষ্কারভাবে এখানে অপশানগুলো যদি দেখি তাহলে আমি পরিষ্কারভাবে বলে দিতে পারবো 25 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এখানে যদি এরকম থাকতো 25, 35, 45, 55, তখন আমাদের ভাগ করে দেখতে হতো, আমরা অত সহজে বলতে পারতাম না। এখানে একমাত্র একটাই সংখ্যা রয়েছে যার শেষে 5 রয়েছে, তাই আমি উত্তর এ করে 25 করে দিয়েছি। ঠিক আছে, মনে রাখবে ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ যোগ ভাগফল 25 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরবর্তী 10 দাগের অঙ্ক বলেছে কি দেখো, একটি দ্রব্য 2,500 টাকায় ক্রয় করা হয়। ক্রয় করা হয় বলতে ওটাকে আমরা কি বলতে পারি, ক্রয় মূল্য বলতে পারি। কত টাকায় ক্রয় করেছে? 2,500 টাকায় ক্রয় করেছে। ঠিক আছে, আমি একটা কোনো জিনিস কিনে এনেছি, কিনে নিয়ে আসার পরে 12% ছাড়ে আমার মনে হলো যে ওটা কিনে নেওয়ার পরে ওটাকে আমি বিক্রি করে দেব। এবারে 12% ছাড়ে বিক্রয় করলে আমার 10% লাভ হয়। তাহলে দ্রব্যটির অঙ্কিত মূল্য, অঙ্কিত মূল্য বলতে কি, ধরো তোমরা এইরকম দেখবে বইয়ের দোকানে বই কিনতে যাও, দেখবে বইয়ের ওপরে একটা দাম লেখা থাকে, মূল্য বলে লেখা থাকে, মূল্য দিয়ে এইরকম একটা দাম লেখা থাকে, কিন্তু আমরা তো সেই দামে কিনে আনি না, আমাদের দোকানদার ছাড় দেয়। তাহলে কোনো দ্রব্যের ওপরে যে দামটা আমাদের লেখা থাকে সেটাকে আমাদের বলা হয় অঙ্কিত মূল্য। অঙ্কিত মূল্যকে আরো অনেক নামে বলা হয়, কখনো বাজার মূল্য বলতে পারে, কখনো ধার্য মূল্য বলতে পারে। তাহলে টার্মগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এবারে চলে আসো, ক্রয় মূল্য দেওয়া আছে, কত পার্সেন্ট লাভ হয়েছে? 10% লাভ হয়েছে। লাভের পার্সেন্ট আমাদের কত বলা রয়েছে? 10%। তোমরা প্রত্যেকেই জানো যে যদি ক্রয় মূল্য আর লাভের পার্সেন্ট দেওয়া থাকে তাহলে বিক্রয় মূল্য আমরা খুব সহজেই বের করে ফেলি। ক্রয় মূল্য আর লাভের পার্সেন্ট দেওয়া থাকলে বিক্রয় মূল্য আমরা খুব সহজে বের করে ফেলি। বিক্রয় মূল্য বের করার নিয়ম কি না, বিক্রয় মূল্য বের করার আমাদের ফর্মুলা হচ্ছে ক্রয় মূল্য গুণিতক 100 প্লাস লাভের পার্সেন্ট বাই 100। যদি ক্ষতি দেওয়া থাকে তাহলে মাইনাস ক্ষতির পার্সেন্ট লিখতে হয়। তাহলে বসিয়ে দাও, ক্রয় মূল্য 2,500 টাকা, 100 প্লাস লাভের পার্সেন্ট, কত লাভ বলেছে 10, বাই 100। এবারে শুধুমাত্র কাটাকাটি করো, আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে এটা আমাদের হয়ে যাবে 110 বাই 100। দেখো নিচের দুটো শূন্য আর উপরের 2500 দুটো শূন্য কেটে দিলাম। তাহলে এটাকে গুণ করলে দেখো 25 আর 110 গুণ করলে 11 5 55 5 হাতে 5, 11 দিয়ে 22 আর 5 আমাদের হয়ে যাবে 27। তাহলে আমরা কি পেলাম, কোনো একটা দ্রব্য 2,500 টাকায় ক্রয় করে আমি যদি 10% লাভে বিক্রি করতে চাই তাহলে দ্রব্যটাকে কত টাকায় বিক্রি করতে হবে? 2,750 টাকায় বিক্রি করতে হবে। কিন্তু আমাদের তো বিক্রয় মূল্য চায়নি, আমাদের কি বিক্রয় মূল্য চেয়েছে? আমাদের জানতে চেয়েছে অঙ্কিত মূল্য কত, অর্থাৎ সেই দ্রব্যটার উপরে যে দামটা লিখে সে বিক্রি করেছিল সেই দামটা কত জানতে চেয়েছে, অঙ্কিত মূল্য জানতে চেয়েছে। ঠিক আছে, তারপরে এবার আবার তোমরা জানো যদি বিক্রয় মূল্য জানা থাকে আর ছাড়ের পার্সেন্ট জানা থাকে তাহলে অঙ্কিত মূল্য বের করারও একটা ফর্মুলা তোমাদের শেখানো রয়েছে। যে অঙ্কিত মূল্য বের করার কি ফর্মুলা না, বিক্রয় মূল্য গুণিতক ওপরে 100 হয়ে যাবে, নিচে আমাদের কি হয়ে যাবে 100 মাইনাস ছাড়ের পার্সেন্ট। এইটা সুন্দর করে মনে রেখে দিতে হবে। তাহলে প্রথমে ক্রয় মূল্য আর লাভের পার্সেন্টকে কাজে লাগিয়ে বিক্রয় মূল্য বের করে নেব, এরপরে আবার বিক্রয় মূল্য আর ছাড়ের পার্সেন্টকে কাজে লাগিয়ে আমাদের যেটা জানতে চেয়েছে অর্থাৎ অঙ্কিত মূল্য সেটা আমরা বের করে নেব। তাহলে বিক্রয় মূল্য আমাদের কত বেরিয়েছে? 2,750 টাকা। 100 বাই 100 মাইনাস ছাড়ের পার্সেন্ট, তাহলে 100 থেকে ছাড় মানে কত গো? 12। 100 থেকে 12 বাদ দিলে আমাদের কত হয়ে যাবে? 88 হয়ে যাবে। 100 থেকে 12 বাদ দিলে আমাদের কত হয়ে যাবে? 88 হয়ে যাবে। এবারে যদি এটাকে আমরা কাটাকাটি করি সুন্দর করে, দেখো এটা হচ্ছে 4-এ কেটে যাবে। ঠিক আছে, এটা আমাদের কতই কেটে যাবে? 4-এ কেটে যাবে। 4-এ কেটে দাও, 25 4-এ 100।
এটা 4-এ কাটলে আমাদের হয়ে যাবে 22, ঠিক আছে। এরপরে 22কে সুন্দর 2750 ভাগ চলে যাবে, 2750কে দিয়ে 22 ভাগ চলে যাবে। দেখো 22 একে 22, 5 নম্বর 55, 22 2 এ 44, এরপরে হয়ে যাবে 22 5 এ 110 আমাদের সুন্দর চলে যাবে। তাহলে ওপরে থাকলো 125 আর ওদিকে থেকেছে কত 25, গুণ করলে আমাদের হয়ে যাবে 3125 টাকা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশান বি তে রয়েছে। আবার বলে দিচ্ছি রিপিট, তাহলে অঙ্কিত মূল্য জানতে চেয়েছে, অর্থাৎ কোনো দ্রব্য বিক্রয়ের পূর্বে সেই দ্রব্যটার উপর যে আগে থেকে দামটা নির্ধারণ করা থাকে। আমরা কাপড় দোকানে যাই, কাপড় দোকানে বলে এটা 700 টাকা রয়েছে, আচ্ছা ঠিক আছে আপনি 400 টাকা দিন, 500 টাকা দিন। ওই যে প্রথমে যে দোকানদার যে দ্রব্যটার একটা দাম নির্ধারণ করে রেখেছে সেইটাকে বলা হয় অঙ্কিত মূল্য, ঠিক আছে। তাহলে প্রথমে ক্রয় মূল্য আর লাভের পার্সেন্টকে কাজে লেগে বিক্রয় মূল্য বের করব, এরপরে বিক্রয় মূল্য আর ছাড়ের পার্সেন্টকে ব্যবহার করে আমরা কি বের করব, অঙ্কিত মূল্য বের করব 3125 টাকা। চলো এরপরে চলে আসছি আমরা 11 দাগের প্রশ্ন। কি বলা রয়েছে, একদম সহজ একটা প্রশ্ন বলা রয়েছে। দেখো 1.25-এর সমতুল্য ভগ্নাংশ, যে কোনো দশমিক সংখ্যাকে ভগ্নাংশ করতে হলে কি করতে হয়, একদম সহজ। দেখো আমি প্রথমে সি আর ডি কেটে দিলাম, কেন না সর্বদা মনে রাখবে দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা রয়েছে সেটা মিশ্র ভগ্নাংশের পূর্ণতে থাকবে, কিন্তু এখানে দেখো 12 করে রয়েছে, কিন্তু এখানে তো পূর্ণ সংখ্যায় 1 রয়েছে, 12 কি করে আসবে, আসবে না। তাহলে কি মনে রাখবে সুন্দরভাবে, যে কোনো দশমিক সংখ্যাকে ভগ্নাংশ করার নিয়ম কি, না দশমিকের আগে যে সংখ্যাটা রয়েছে সেটাকে লিখে ফেলবে, কিচ্ছু ভাবার দরকার নেই। বাকিটাকে আমরা ভগ্নাংশে লিখবো কিভাবে, না দশমিকের ডান দিকে যা রয়েছে সেটাকে লবে লিখে ফেলবে, যা রয়েছে সেটাকে লবে লিখে ফেলবে। নিচে কি লিখবে, না 1 লিখে দশমিকের ডান দিকে যতগুলো অঙ্ক রয়েছে, কটা অঙ্ক রয়েছে, দুটো অঙ্ক রয়েছে, দুটো শূন্য বসিয়ে দেবে। বোঝা গেছে। তাহলে দশমিকের আগে যা থাকবে লিখে ফেলবো, দিয়ে এইভাবে আকার দিয়ে ভগ্নাংশ লিখবো কিভাবে, না দশমিকের ডান দিকে যা থাকবে লবে লিখবো, হরে কি লিখবো 1 লিখে দশমিকের ডান দিকে যতগুলো অঙ্ক ততগুলো শূন্য। এবারে এটাকে যদি একটু কেটে ছোট করে দিই, দেখো আমাদের চলে আসবে 25 দিয়ে কেটে দিলে 25 একে 25, 25 4 100, তাহলে উত্তর আমাদের চলে এলো 1/4। দেখো অপশান এ তে রয়েছে। চলে আসছি 12 দাগে, একটি কমলা লেবুর মূল্য 2.5 টাকা, তাহলে 3/1/2 ডজন কমলা লেবুর মূল্য কত, কত ডজনের দাম জানতে চেয়েছে, 3/1/2 ডজন। আচ্ছা প্রথমে আমরা বের করে নেব 3/1/2 ডজন মানে কতগুলো কমলা লেবু। আমরা প্রত্যেকেই জানি 1 ডজন মানে হচ্ছে 12টি, 1 ডজন মানে কতটি, 12টি কমলা লেবু। এখান থেকে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট মনে রাখবে 1 গ্রোস সমান 144টি। এটা এই অঙ্কে লাগবে না কিন্তু পরীক্ষাতে দিতে পারে, একটি কমলা লেবু এত, তাহলে 3/1/2 গ্রোস কমলা লেবুর মূল্য কত, তাহলে মনে রাখবে 1 গ্রোস সমান 144টি, যেটা এই অঙ্কে লাগবে না, কেটে দিলাম। তাহলে 1 ডজন সমান 12টি, আমাদের জানতে চেয়েছে 3/1/2 ডজন। আচ্ছা 3/1/2 ডজন আমি যদি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করে ফেলি তাহলে কত আসবে, দেখো 3 2 6 7/2 ডজন। কি করলাম, কিচ্ছু না, শুধুমাত্র মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত করেছি। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে 1 ডজন সমান যদি 12টি হয়, অর্থাৎ ডজনকে সংখ্যায় করতে হলে কি করতে হবে, 12 দিয়ে গুণ করতে হবে। 1 ডজন মানে 12টা, তাহলে 2 ডজন মানে কত হয়ে যাবে, 12 দিয়ে 24টা। একই রকম ভাবে 7/2 ডজন মানে কত হয়ে যাবে, 12 দিয়ে গুণ করে দেব। 7/2 ডজন কোথা থেকে এলো, না এই যে যেটা মিশ্র ভগ্নাংশ ছিল সেটাকে অপ্রকৃত করে ফেললাম। কাটাকাটি করো, 2 6 12, তাহলে 7 6 42টি আমাদের চলে এলো। 3/1/2 ডজন সমান আমাদের কত হয়ে গেল, 42টি হয়ে গেল। এবার দেখো একটি কমলা লেবুর মূল্য কত দেওয়া ছিল, দেখো 2.5 টাকা, তাহলে একটার দাম যদি 2.5 টাকা হয় তাহলে 42টার দাম কত হয়ে যাবে গো, 42কে 2.5 দিয়ে গুণ করে দেব। 42কে 2.5 দিয়ে গুণ করলে, 42কে 2.5 দিয়ে গুণ করব, গুণ করলে আমাদের দিব্যি কত চলে আসবে, 105 চলে আসবে, অপশান এ তে রয়েছে। তাহলে প্রথমে ডজনটাকে সংখ্যায় পরিণত করে নেব, নেয়ার পরে একটার দাম জানি 42টার দাম বের করে নেব 2.5 দিয়ে গুণ করে, 105 টাকা বেরিয়ে যাবে। অঙ্কগুলোকে শুধু দেখলেই হবে না, খাতায় লিখে বারবার বারবার করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আমি পড়াই, যে পড়াক না কেন, যখন পড়াবে জিনিসগুলো সহজ মনে হবে এবং বুঝেও যাবে, কিন্তু সেগুলোকে যদি রিপিট আবার পুনরায় নিজেরা না করো জিনিসগুলো মাথা থেকে বেরিয়ে চলে যাবে।
13 দাগের অঙ্ক আমাদের একটা বলেছে, বার্ষিক 5% সরল সুদের হারে 500 টাকা কত বছরে 600 টাকা হবে। সরল সুদের অঙ্ক নবোদয়ের পরীক্ষার জন্য সব থেকে সহজ অঙ্ক হচ্ছে সরল সুদের অঙ্ক। এতে কোনো বুদ্ধি খাটাতে হয় না, সমস্ত তথ্যই আমাদের অঙ্কে দেয়া থাকে, শুধু একটা ফর্মুলা মনে রাখবো, বসিয়ে দেব। ঠিক আছে, সরল সুদের জন্য তিনটে জিনিস লাগে। একটা হচ্ছে আসল লাগে, অর্থাৎ আমরা যত টাকা কোথাও জমা রাখি বা কারোর কাছ থেকে ধার নিই সেটাকে আসল বলা হয়। আর একটা দেয়া থাকে সময়, অর্থাৎ কত সময়ের জন্য জমা রাখছি বা ধার নিচ্ছি সেটাকে বলা হয় সময়। আসলকে পি দ্বারা চিহ্নিত করা হয়, সময়কে টি দ্বারা। এরপরে একটা থাকে সুদের হার, অর্থাৎ কি শর্তে আমি টাকাটাকে রাখছি সেটাকে বলা হয় সুদের হার, আর দ্বারা চিহ্নিত করা হয়। আমরা ওই নির্দিষ্ট সময় পরে যত টাকা অতিরিক্ত পাই বা আমাদেরকে যত টাকা অতিরিক্ত দিতে হয় সেটাকে আমাদের কি বলে, সুদ বলে। এই চারটের মধ্যে যে কোনো তিনটা আমাদের অঙ্কে দেয়া থাকবে, বাকিটা বের করতে বলবে। যেমন এই অঙ্কে দেখো বলা রয়েছে বার্ষিক 5% সরল সুদের হারে, তাহলে সুদের হার আমাদের কত বলা রয়েছে, 5। 500 টাকা, 500 টাকা মানে কত রয়েছে, আসল বলা রয়েছে। কত টাকা আমি রেখেছি, 500 টাকা রেখেছি। সেই 500 টাকা কত টাকাতে পরিণত হবে, 600 টাকায় পরিণত হবে। আচ্ছা দেখো, 500 টাকা 600 টাকায় পরিণত হবে মানে কত টাকা বেশি হবে গো, 100 টাকা বেশি হবে। আমার সর্বদা মনে রাখবে যত টাকা বেশি হয় সেটাই হচ্ছে কি সুদ। আমি রাখবো 500 টাকা, পাবো 600 টাকা, তাহলে কত টাকা বেশি পাচ্ছি গো, 100 টাকা বেশি পাচ্ছি। যত টাকা বেশি পাবো সেটাই হচ্ছে তার সুদ। তাহলে দেখো আসলও দেয়া রয়েছে, সুদের হারও দেয়া আছে, সুদও দেয়া রয়েছে। আমাদের সময় টাইম জানতে চেয়েছে, তাহলে টি নির্ণয়ের ফর্মুলাটা মনে রাখবে 100 ইন্টু আই বাই পি আর। সমস্ত তথ্য অঙ্কে দেয়া থাকবে, শুধু ফর্মুলাটুকু তোমাদের মনে রাখতে হবে। তাহলে সময় নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 100 ইন্টু আই বাই পি আর। বসিয়ে দাও। বাকি সমস্ত যে এর ফর্মুলাগুলো রয়েছে, আরো যে আমরা এক এক করে সেটগুলো আনবো, সমস্ত কিছু হবে। চলো, 100 গুণিতক আই বলে তো 100, পি মনে কত রয়েছে 500, আর মনে কত রয়েছে 5, কাটাকাটি করে দাও। 100 5 এ 500, ঠিক আছে। 5 এ কাটলে 5 20 তে 100, আবার 5 এ কাটলে 5 4 এ 100, তাহলে উত্তর আমাদের কত হয়ে গেল, 4 বছর। সুন্দর করে দেখো অপশন বি তে রয়েছে। জাস্ট ফর্মুলাটুকু মনে রাখবো, মানগুলো বসিয়ে দেব, চলে আসবে আমাদের 4 বছর। চলো 14 দাগের অঙ্কে চলে আসি। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 15, 20, 10 এবং 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। অর্থাৎ কি, 15 দ্বারা ভাগ করলেও 10 ভাগশেষ থাকবে, 20 দ্বারা ভাগ করলেও 10 ভাগশেষ থাকবে, 10 দ্বারা ভাগ করলে এখানে একটু অঙ্কটা বলার মধ্যে অঙ্কটা করা যাবে, কিন্তু 10 দ্বারা ভাগ করলে কখনো 10 ভাগশেষ থাকে না, কারণ 10 তো 10 দিয়ে ভাগ চলে যাবে, ভাগশেষ থাকবেই না। 30 দ্বারা ভাগ করলেও কত ভাগশেষ থাকবে, 10 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে যখনই এই ধরনের অঙ্ক থাকবে, শুধু একটা শব্দ খেয়াল করবে, এই দ্বারা শব্দটা, যে দ্বারা শব্দটা সংখ্যাগুলোর পরে রয়েছে না আগে রয়েছে। পরে থাকলে লসাগু করবে, আগে থাকলে গসাগু করবে, জাস্ট এই একটা শব্দ খেয়াল করবে। তাহলে এখানে দ্বারাগুলো, দ্বারা কথাটা শেষে রয়েছে, তাহলে 15 দ্বারাও ভাগ যাবে, 20 দ্বারাও ভাগ যাবে, 10 দ্বারাও ভাগ যাবে, 30 দ্বারাও ভাগ যাবে। কি করবে, জাস্ট এদের লসাগু করে ফেলবে। তাহলে লসাগু করো, 3 এ দিয়ে দাও, 3 5 এ 15, 20, 10, 3 10 এ 30। এরপরে 5 এ দিয়ে দাও, 5 একে 5, 5 4 এ 20, 5 2 এ 10, 5 2 এ 10। এরপরে 2 এ দিয়ে দাও, 2 2 এ 4, 2 1 এ 2, 2 1 এ 2। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো লসাগু, 5 3 এ 15, 15 2 এ 30, 30 2 এ 60। তাহলে লসাগু আমাদের কত চলে আসছে, লসাগু আমাদের 60 চলে আসছে। এরপরে কি করতে হবে, যেটা ভাগশেষ বলা থাকবে না সেইটাকে এই লসাগুর সঙ্গে যোগ করে দিতে হবে, আর কিচ্ছু না। তাহলে প্রথমে লসাগু করব, লসাগুর সঙ্গে ভাগশেষটাকে যোগ করে দিলে আমাদের উত্তর হয়ে যাবে সি। এবারে দেখো তোমরা বলবে যে 70 তো 10 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে, 10 7 এ 70, কিন্তু এখানে বলা রয়েছে প্রতি ক্ষেত্রে 70 ভাগশেষ 10 ভাগশেষ থাকবে। তাহলে এইখানের এই যে অঙ্কটা, এই রকম ভাবে আমরা ভাগটাকে করতে পারি, 10 কে 70 দিয়ে 10 6 60, সেক্ষেত্রে আমরা 10টাকে ভাগ রাখতে পারি, যেহেতু অঙ্কে এইরকম করে বলা রয়েছে। নাহলে এইরকম করে হয় না যে কোনো সংখ্যাকে ভাগ করলে সেই সংখ্যা কখনোই ভাগশেষ থাকে না। তাহলে এই অঙ্কগুলোর নিয়মটা কিভাবে মনে রাখবো, দ্বারা কথাটাকে শেষে যদি থাকে লসাগু করব, করার পরে ভাগশেষটাকে যোগ করে দেব। দেখো প্রত্যেকটা,
তুমি 70কে 15 দিয়ে ভাগ করো, 15 4 60, দেখো 10 ভাগশেষ থাকে। 70কে 20 দিয়ে ভাগ করো, দেখো 20 3 60, দেখো 10 ভাগশেষ থাকে। 70কে তুমি 30 দিয়ে ভাগ করো, দেখো 30 2 60, দেখো 10 ভাগশেষ থাকে। আর 10 দিয়ে ভাগের নিয়মটা কিভাবে বললাম, যেহেতু 10 ভাগশেষ রাখতে হবে বলেছে, তাই আমি 10 ছয় 60 দিলাম, 10 ভাগশেষ রাখলাম। তাহলে প্রতি ক্ষেত্রেই দেখো 10 10 করে ভাগশেষ থাকছে, কতকে ভাগ করার জন্য, 70। বোঝা গেছে কিভাবে করলাম জিনিসটা? চলো 15 দাগে চলে আসছি। একটা সরল রয়েছে 6 ভাগ 6 যোগ 6 গুণ 6 বিয়োগ 6। আমরা ভি বদমাস নিয়ম অনুযায়ী জানি, আমাদের একটা ফর্মুলা শিখে রেখেছি আমাদের সরলের সমাধানের জন্য, ভি বদমাস। অর্থাৎ প্রথমে আমাদের ভি বদমাস নিয়ম অনুযায়ী এখানে ভাগ রয়েছে, গুণ রয়েছে, যোগ রয়েছে, বিয়োগ রয়েছে। তাহলে প্রথমে আমাদের ভাগের কাজ হবে। তাহলে 6কে 6 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়ে গেল, 1। বাকি যেখানে যা আছে রেখে দিলাম। এরপরে আমরা জানি ভাগের পরে গুণের কাজ হয়। তাহলে এরপরে যেখানে যা আছে রাখবো, শুধু এদের দুজনকে গুণ করব, 6 আর 6 গুণ করলে 36। ঠিক আছে। এরপরে আমাদের যোগের কাজ হয়, তাহলে 36-এর সঙ্গে 1 যোগ করলে আমাদের কত হয়ে যাবে, 37। 37 থেকে 6 বাদ দেব, উত্তর আমাদের হয়ে যাবে 31। অপশন সি আমাদের সঠিক উত্তর, 31 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো 16 দাগ দেখো কি বলেছে। একটি বিদ্যালয়ে 504 জনের মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত দেয়া আছে 13:11। 13:11 কথার অর্থ কি? অর্থাৎ ছাত্র যদি 13 ভাগ থাকে, ছাত্রী থাকবে 11 ভাগ। ছাত্র যদি 13 জন থাকে, ছাত্রী থাকবে 11 জন। ঠিক আছে। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, 504 জন। মোট কতজন ছাত্রছাত্রী, 504 জন। আমি কি করব, এর মধ্যে কতজন ছেলে আছে আর কতজন মেয়ে আছে বের করে নেব। কিভাবে দেখো বের করব, যখনই অনুপাতের অঙ্ক থাকবে কি করে বের করবে না, মোট কতজন, মোট 504 জন। আচ্ছা দেখো এখানে মোট কতজন আছে, এখানে ছেলে আর মেয়ে মিলে 13:11, অর্থাৎ ছেলে যদি 13 ভাগ থাকে, মেয়ে থাকবে 11 ভাগ। ছেলে যদি 13 ভাগ থাকে, মেয়ে থাকবে 11 ভাগ। তাহলে ছেলে আর মেয়ে মিলে কত ভাগ হয়ে গেল, ছেলে যদি 13 ভাগ থাকে, মেয়ে থাকবে 11 ভাগ। তাহলে মোট কত ভাগ হয়ে গেল, দেখো মোট 24 ভাগ। প্রশ্নে সেই মোটটা সমান কত বলেছে, মোট কতজন রয়েছে, দেখো মোট 504 জন রয়েছে। তাহলে মোট আমাদের কত ভাগ, মোট আমাদের 24 ভাগ। প্রশ্নে সেই মোট সমান কত বলেছে, 504 জন। তাহলে আমাকে ছেলের সংখ্যা বের করতে বলেছে, তাহলে কি করব, 504কে 24 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে। ভাগ করলে আমরা 1 ভাগ সমান পেয়ে যাব। আমাদের ছেলের সংখ্যা কত গো, 13 ভাগ, 13 দিয়ে গুণ করে দেব। আরো যদি সহজভাবে বোঝাতে চাই তোমাদের, তাহলে ছেলে আর মেয়ের অনুপাত বলেছে 13:11, অর্থাৎ ছেলে যদি 13 ভাগ থাকে, তাহলে মেয়ে থাকবে 11 ভাগ। তাহলে ছেলে আর মেয়ে মিলে কত ভাগ হয়ে যাচ্ছে, 24 ভাগ হয়ে যাচ্ছে। ছেলে আর মেয়ে মিলে কত ভাগ, 24 ভাগ। সেই ছেলে আর মেয়ে মিলে মোট কতজন বলা রয়েছে, 504 জন বলা রয়েছে। তাহলে 24 ভাগ সমানই আমি 504 জন বলতে পারি। তাহলে 24 ভাগ সমান যদি 504 জন হয়, তাহলে 1 ভাগ সমান আমাদের কত হয়ে যাবে, 1 ভাগ সমান আমাদের কত হয়ে যাবে, 504কে 24 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমাদের কত হয়ে যাবে, 21 হয়ে যাবে। তাহলে 1 ভাগ সমান যদি 21 হয়, আমি ছেলে ক ভাগ ধরেছি গো, 13 ভাগ। তাহলে 13 ভাগ সমান আমাদের কত বেরিয়ে যাবে, 13কে 24 দিয়ে গুণ করে দেবো। মেয়ে ধরেছে 11 ভাগ, 11কে 21 দিয়ে, সরি 24 নয় 21 দিয়ে। 1 ভাগ সমান 21 হলে 13 ভাগ সমান কত হয়ে যাবে, 13কে 21 দিয়ে গুণ করে দেবো। 1 ভাগ সমান 21 হলে 11 ভাগ সমান কত হয়ে যাবে, 11কে 21 দিয়ে গুণ করে দেবো। না হলে আরো এইভাবে কিভাবে করা যেতে পারে, না এইরকম ভগ্নাংশ আকারে করে ফেলতে পারো, যে এই অনুপাতগুলোকে যোগ করে যা হবে নিচে বসিয়ে দেবে, সেটাই হবে মোট ভাগ। ছেলে বের করতে বললে ছেলের অনুপাতটাকে উপরে লিখবে, মেয়ে বের করতে বললে মেয়ের অনুপাতটাকে উপরে লিখবে। লিখে কাটাকাটি করবে, আমাদের উত্তর চলে আসবে। 24কে 504 দিয়ে ভাগ করলে হয় 11, সরি 11 নয় 21। 21কে 13 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে 273। একই রকম ভাবে এখানে 24কে 504 দিয়ে ভাগ করলে হয় আমাদের 21। 21কে 11 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে 231। তাহলে ছেলের সংখ্যা মেয়ের সংখ্যা পেয়ে গেছি। দেখো এই দুটো যোগ করলেই 504 হয়ে যায়। ছেলের সংখ্যা মেয়ের সংখ্যা পেয়ে গেলাম। এবারে আমাদের জানতে চেয়েছে আরো 3 জন ছাত্রী ভর্তি হলে, দেখো ছাত্র কিন্তু যা আছে সেটাই রয়েছে, মেয়ে আবার 3 জন ভর্তি হয়েছে, তাহলে ছেলে কত রয়েছে, ছেলে আগে থেকে যা আছে 273, সেই 273 জনই রয়েছে। মেয়ে কত হয়েছে, না মেয়ে আগে থেকে তো 231 ছিল, আবার 3 জন নতুন যোগ হয়েছে। তাহলে এখন দেখো ছেলে তো 273 জনই আছে, কিন্তু মেয়ে এখন কত হয়ে গেছে, মেয়ে এখন হয়ে গেছে 234।
আগে 231 ছিল, এখন 3 জন মেয়ে ভর্তি হয়েছে, তাহলে এখন কত হয়ে গেছে? 234 হয়ে গেছে। আমাদের প্রশ্ন জানতে চেয়েছে তাহলে ভর্তি হলে ছাত্র আর ছাত্রীর অনুপাত কত? তাহলে ছাত্রের সংখ্যা তো সেই 273ই আছে, মেয়ের সংখ্যা 234 হয়ে গেছে, তাহলে মেয়ে বেড়ে গেছে মানে কি অনুপাত পাল্টে যাবে। তাহলে এটাকে কাটাকাটি করো, দেখো 3 2 6 7 6 13, 11 দিয়ে চলে যাবে না, 11 2 22, না 11 দিয়ে তো যাবে না, 6 6 7 3 10 2 12, 3 2 5 4 9, 3 চলে যাবে, 3 দিলে 3 9 27, 3 1 3, এটা 3 দিলে আমাদের হয়ে যাবে 3 7 21, 2 9 24, 3 8 24, আবার এটা না 7 চলে যাবে, 13 চলে যাবে, 13 7 91, 13 6 78, 13 দিয়ে কাটা চলে যাবে, ঠিক আছে। তাহলে আবার 13 দিয়ে কেটে দিলাম, 13 7 91, 13 6 78, অপশান এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল। তাহলে এখন ছেলে আর মেয়ের অনুপাত আমাদের কত হয়ে যাবে? 7:6। তাহলে প্রথমে ছেলে আর মেয়ের সংখ্যা বের করে নেব, ওইভাবে যেভাবে বললাম যে অনুপাতগুলোকে যোগ করে নিচে লিখবে, আর যার সংখ্যা বের করতে চাইবো সেই অনুপাতটাকে উপরে লিখবে, লিখে মোট সংখ্যা দিয়ে কাটাকাটি করবে, দিয়ে ছেলে মেয়ের সংখ্যা বেরিয়ে যাবে, এরপরে মেয়ের সঙ্গে 3 যোগ করে আবার অনুপাত করে কাটাকাটি করবে, চলে আসবে 7:6। চলে আসবো 17 দাগের অঙ্ক, কি বলা রয়েছে? একটি ট্রেন 75 কিমি পার ঘন্টা গতিতে ছুটছে, 350 কিমি দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? দেখো এগুলো দূরত্ব সময় গতিবেগের অঙ্ক, অধ্যায়ের নাম কি? দূরত্ব সময় গতিবেগ। তিনটা জিনিস নিয়ে আমাদের কাজ হয়, এক হচ্ছে দূরত্ব, এক হচ্ছে সময়, আর একটা হচ্ছে আমাদের গতিবেগ। এই তিনটের মধ্যে যে কোনো দুটো আমাদের অঙ্কে দেয়াই থাকে, একটা বের করতে বলে। এখানে যেমন দেয়া রয়েছে গতিবেগ আর দূরত্ব দেয়া রয়েছে, আমাদের জানতে চেয়েছে দেখো কত সময় লাগবে জানতে চেয়েছে, তাহলে সময় সমান তোমরা মনে রাখবে সময় সমান দূরত্ব বাই গতিবেগ। সময় সমান তোমরা জানো দূরত্ব বাই গতিবেগ, ব্যাস বসিয়ে দাও। কত দূরত্ব অতিক্রম করেছে? 350 কিমি দূরত্ব অতিক্রম করেছে, তাহলে 350 কিমি বসিয়ে দেবে। গতিবেগ কত বলেছে? 75 কিমি পার ঘন্টা, বসিয়ে দেবে। এইগুলো বসানোর পূর্বে কিছু কিন্তু রয়েছে, কিন্তু কি এককগুলো খেয়াল রাখতে হবে, যে দূরত্বের একক যদি কিলোমিটার থাকে তাহলে গতিবেগের একক যেন কিলোমিটার ঘন্টা থাকে, তবেই এইভাবে বসাতে পারি, নাহলে এখানে এককগুলো আলাদা রয়েছে, এইভাবে বসিয়ে দিলে বসাতে পারবো না। দূরত্বের একক যদি কিলোমিটার থাকে, ঘন্টার একক যদি কিলোমিটার ঘন্টা থাকে, তখনই সময় বের করতে বললে দূরত্বকে গতিবেগ দ্বারা ভাগ করে দেব। 350কে আমাদের যদি 75 দ্বারা ভাগ করতে বলে ভাগ যাবে না, তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করো, 25 দুয়ে 350 কি 25 দিয়ে চলে যাবে? হ্যাঁ 25 দিয়ে কেটে দিচ্ছি, 25 3 75, 25 একে 25, 10 নামলে 100, 25 4 100, তাহলে একক আমাদের হয়ে যাবে 14/3 ঘন্টা। এটাকে যদি আমি মিশ্র ভগ্নাংশে লিখতে চাই, 3 4 12, 4/2/3 ঘন্টা। দেখো তুমি যদি অপশানে খেয়াল করো কোথাও 4/2/3 ঘন্টা নেই, তাহলে কিসে রয়েছে? ঘন্টা মিনিটে রয়েছে। তাহলে কিভাবে ঘন্টা মিনিট করতে হয় দেখো, দেখো 4টা তো পূর্ণ সংখ্যায় রয়েছে, তাহলে ওটা আমাদের 4 ঘন্টা হয়ে যাবে। যেটা ভগ্নাংশ রয়েছে 2/3, ওইটাকে আমাদের কি করে নেব? মিনিট করে নেব। ঘন্টাকে মিনিট কেমন ভাবে 2/3 ঘন্টা, 2/3 ঘন্টা বলতে কেমন লাগছে, তাই ভগ্নাংশ পার্টটাকে মিনিটে করে নেব। ঘন্টাকে মিনিট করতে হলে তোমরা প্রত্যেকেই যেন 60 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটাকে কাটাকাটি করো, 3 20 60, তাহলে প্রথমে তো 4 ঘন্টা ছিলই, 2/3 ঘন্টাকে মিনিটে করলে কত হয়ে যাবে? 2 আর 20 গুণ হয়ে আমাদের হয়ে যাবে কত? 40 মিনিট আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো সুন্দর করে অপশান ডি তে রয়েছে। তাহলে সময় বের করতে বলেছে, সময় সমান দূরত্ব বাই গতিবেগ, এককগুলো খেয়াল করব, ভাগ করলে 14/3 ঘন্টা, মিশ্র ভগ্নাংশে করলে 4/2/3 ঘন্টা, 4 ঘন্টাটা তো পূর্ণ সংখ্যায় রয়েছে রেখে দেব, কেবলমাত্র ভগ্নাংশের ঘন্টাটাকে 60 দিয়ে গুণ করে মিনিটে প্রকাশ করে নেব, আমাদের চলে আসবে 4 ঘন্টা 40 মিনিট, অপশান ডি। ঠিক আছে, এইগুলোর সমস্ত বিস্তারিত ক্লাস অলরেডি আমাদের অ্যাপের মধ্যে চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো বিস্তারিতভাবে আগে দেখে ফেলতে হবে, ঠিক আছে। এখন যদি বলো যে কিমি ঘন্টা না থাকলে অন্য কিছু থাকলে কিভাবে করব, সেগুলো বিস্তারিত একটা অঙ্কে এইভাবে বলা সম্ভব নয়, বিস্তারিত ক্লাসগুলোকে আগে দেখে ফেলতে হবে। চলো 18 দাগের অঙ্ক কি বলেছে দেখো, 15 জন ক্ষেত মজুর 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন,
যদি 10 জন ক্ষেত মজুর 10 দিন কাজ করেন তবে কত জমি চাষ করতে পারবেন। এগুলো সমাদের সিম্পল ক্লাস 5 এর শেষের দিকে দেখবে ঐকিক নিয়মের অঙ্ক রয়েছে, জল খাবার অঙ্ক এগুলো তোমাদের কাছে ক্লাস 5এই রয়েছে এই জিনিসগুলো, বা তোমরা ক্লাস 2-3 থেকে এই ক্লাস অঙ্কগুলো করে আসছো। যেটা জানতে চাই সেটাকে আমাদের শেষে রাখবো। তাহলে কি রয়েছে, 15 জন অর্থাৎ লোক সংখ্যা দেওয়া রয়েছে, 5 দিন অর্থাৎ দিন সংখ্যা দেওয়া রয়েছে, 18 বিঘা জমি অর্থাৎ জমির পরিমাণ দেওয়া রয়েছে। আমাদের বের করতে বলেছে, দেখো তবে কত জমি চাষ করতে হবে, কত জমি অর্থাৎ জমির পরিমাণটাকে আমরা কি রাখবো, ডান দিকে রাখবো। যেটা বের করতে বলবে সেইটাকে আমরা ডান দিকে রাখবো, বাকিগুলোকে এক এক করে বাম দিকে লিখে ফেলো। দিন সংখ্যাটাকে তার বাম দিকে লেখো এবং তার বাম দিকে লোক সংখ্যাটাকে লিখে ফেলো। ঠিক আছে, তাহলে প্রথমে 15 জন লোক 5 দিনে 18 বিঘা জমি চাষ করে, তাহলে 10 জন লোক 10 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে। প্রথম কাজই হচ্ছে আমাদের এইরকম করে একটা সমস্যা আকৃতি গঠন করে নিতে হবে। ঐকিক নিয়মের যখনই এই ধরনের অঙ্ক থাকবে, তোমাদের ক্লাস 5এও করেছো জিনিসগুলোকে, এই রকম করে একটা লিখে ফেলতে হবে। এরপরে তোমরা ক্লাস 5এ ভাষা দিয়ে করতে, এখন আমরা ভাষা দিয়ে করব না, কারণ আমাদের নবোদয়িত তো উত্তর নিয়ে কাজ। এরপরে শুধু ভাষাটা অঙ্কটা করব কিভাবে, একদম আমাদের জমির পরিমাণ বের করতে বলেছে। ঠিক আছে, কি করবে, যেটা জানতে চাইবে সেই ঘরে যেই সংখ্যাটা থাকবে সেটা লিখে গুণ চিহ্ন দিয়ে দেবে। জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা থাকবে চোখ বন্ধ করে, কিচ্ছু ভাবার দরকার নেই, সেটা লিখে দেবে। ব্যাস, এই যে দুজন রয়েছে এদেরকে ভগ্নাংশ আকারে লিখে ফেলবে। এবারে কি ভগ্নাংশ বলতে কি আমরা জানি, ভগ্নাংশের উপরে একটা লব থাকে, নিচে একটা হর থাকে। তাহলে কোনটাকে উপরে লিখবো, 15 কে উপরে লিখবো না 10 কে উপরে লিখবো, এখানে 5 কে উপরে লিখবো না 10 কে উপরে লিখবো। তার জন্য আমাদের কি করতে হবে, একটু প্রশ্ন করতে হবে। কিরকম, প্রথমে এইটাকে সুন্দর করে বাম হাত দিয়ে চাপা দিয়ে দেবে। অঙ্কটা যখন করবে বাম হাত দিয়ে সুন্দর করে চাপা দিয়ে দাও। তোমরা স্ক্রিনে দেখছো এক ধার সুন্দর করে চাপা দিয়ে দাও। তাহলে দিনটা খোলা রয়েছে, এবারে দিনের সঙ্গে জমির পরিমাণ তুলনা করো। যে 5 দিনে যদি আমি 18 বিঘা জমি চাষ করতে পারি, 5 দিনে যদি 18 বিঘা জমি চাষ করতে পারি, তাহলে 10 দিনে কি আরো বেশি জমি চাষ করতে পারবো। আমি যেমন করে বলছি বাম হাত দিয়ে এইটা কিন্তু চাপা লাগিয়ে দেবে। 5 দিনে যদি 18 বিঘা জমি চাষ করতে পারি, তাহলে 10 দিনে কি আরো বেশি চাষ করতে পারবো। তাহলে উত্তর আমাদের কি আসছে, আরো বেশি চাষ করতে পারবো। বেশি, বেশি এলে সর্বদা মনে রাখবে বড়টা উপরে রাখবো, যখন উত্তর কম আসবে তখন ছোটটাকে উপরে রাখবো। তাহলে উত্তর বেশি এলে বড়টা উপরে, ছোটটাকে নিচে লিখবো। আবার উত্তর যখন কম আসবে তখন ছোটটা উপরে বড়টা নিচে, বেশি এলে বড় উপরে, কম এলে ছোট উপরে। ব্যাস, এবারে দিনের কাজ হয়ে গেছে। এরপরে কি করো, দিনটাকে চাপা লাগিয়ে দাও হাত দিয়ে। এবারে লোক সংখ্যাটাকে খুলে দাও, লোক সংখ্যাতে যে চাপা লাগিয়েছিলে সেটাকে খুলে দাও। এবারে লোক সংখ্যার সঙ্গে জমির পরিমাণ তুলনা করো। যে 15 জন লোক যদি 18 বিঘা জমি চাষ করতে পারে, লোক সংখ্যার সঙ্গে জমির পরিমাণ, মাঝখানে দিনটাকে চাপা লাগিয়ে দাও হাত দিয়ে। 15 জন লোক যদি 18 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে 10 জন লোক কি করবে, তার থেকে কম করবে। 15 জন লোক মিলে 18 বিঘা জমি চাষ করছে, এখন 15 জনের জায়গায় 10 জন লোক আছে, তাহলে লোক কমিয়েছে মানে কি, কাজের পরিমাণ কমে যাবে। 15 জন যদি 18 বিঘা জমি চাষ করে, তাহলে 10 জন লোক কম চাষ করবে। উত্তর আমাদের কি আসছে, দেখো কম আসছে। কম এলে সর্বদা মনে রাখবে ছোটটাকে উপরে লিখবো। এখানে উত্তর বেশি এসেছিল তাই বড়টাকে উপরে লিখেছি, এখানে উত্তর কম এসছে তাই ছোটটাকে উপরে লিখেছি। ঠিক আছে, এবার শুধু কাটাকাটি করে দাও। দেখো কিভাবে কাটছি, 5 দিয়ে কেটে দাও, 5 2 10। ঠিক আছে, 3 দিয়ে কেটে দাও, 3 6 18, 3 5 15। এই 5 আর এই 10 কেটে দাও, 5 2 10। তাহলে উপরে কে কে পড়ে আছে, দেখো 2 পড়ে আছে, 2 পড়ে আছে, 6 পড়ে আছে। তাহলে গুণ করলে দেখো 2 2 4 আর 6 গুণ করলে 24 বিঘা, দেখো অপশন এ তে রয়েছে। সুন্দরভাবে এইভাবে ঐকিক নিয়মের অঙ্কগুলো করে ফেলতে হবে, যেমন করে বোঝাচ্ছি বাম হাত চাপা দিয়ে যেমন করে বলছি সেইভাবেই অঙ্কগুলোকে করবে, সুন্দরভাবে উত্তর চলে আসবে। 24 বিঘা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো 19 দাগের একটা এবারে অঙ্ক দেখা যাক। 679, 671, 56 এবং 5-এর এককের অঙ্ক কি হবে। এককের অঙ্ক কথার অর্থ কি, এই সমস্ত সংখ্যাগুলোকে যদি গুণ করি, তাহলে গুণ করলে একটা গুণফল আসবে, সেই গুণফলের এককের ঘরে কত থাকবে সেটা জানতে চেয়েছি। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এই সমস্ত সংখ্যাগুলোকে গুণ করে দেখতে হবে। বলে এতগুলো গুণ করে দেখতেই তো সকাল হয়ে যাবে, পরীক্ষার টাইম শেষ হয়ে যাবে, তাহলে একটা অঙ্কেই সময় শেষ করে দেবো। আমরা কি জানি, যখনই এককের অঙ্ক বের করতে বলবে সর্বদা কি করবে,
শুধুমাত্র সেই সংখ্যাগুলোর এককের ঘরের অঙ্কগুলোকে গুণ করবে, আর কিচ্ছু না। যখনই গুণফলের একক স্থানীয় অঙ্ক বের করতে বলবে শুধুমাত্র কি করবে, সেই সংখ্যাগুলোর এককের ঘরের অঙ্কগুলোকে গুণ করবে। ঠিক আছে, এবারে গুণ করো। দেখো 5 আর 6 গুণ করলে কত হয়, 5 আর 6 গুণ করলে 30। সর্বদা এককের ঘরটাকে নেবে, যখনই দুটো করে সংখ্যা চলে আসবে এককের ঘরটাকে নেবে। তাহলে 5-এর সঙ্গে 6 গুণ করলে কত আসে, 30 আসে। তাহলে 30-এর কোনটাকে নেব, 30-এর এককের ঘরের অঙ্কটাকে নেব 0। আবার শূন্যের সঙ্গে 1 গুণ করব, আবার শূন্যের সঙ্গে 9 গুণ করব। ঠিক আছে, তাহলে সর্বদা কি মনে রাখবে, এককের ঘরের অঙ্কগুলোকে নিয়ে গুণ করব। গুণ যখনই করব, গুণে যদি দুটো অঙ্ক চলে আসে তার এককের ঘরটাকে নেব, তার সঙ্গে আবার গুণ করব, আবার যদি দুটো অঙ্ক চলে আসে এককের ঘর নেব। এবারে দেখো এখানে কি হবে, উত্তর আমাদের 0 চলে আসবে। কেন না, 5-এর সঙ্গে 6 গুণ করলে দেখো 30 আসে, শেষে কত হচ্ছে 0। এরপরে তোমরা জানো একবার 0 চলে এসছে মানে শূন্যের সঙ্গে যত বড় সংখ্যা বা যতগুলো সংখ্যা গুণ করি না কেন সর্বদা গুণফলই 0 আসে। কারণ আমরা শিখেছি শূন্যের সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে গুণফল 0 আসে। তাহলে 6 আর 5 গুণ করলে 30 আসে, শেষে 0 আসে। অর্থাৎ শেষে 0 মানে তার সঙ্গে যত সমস্ত সংখ্যা গুণ করি না কেন শেষে সর্বদা 0ই আসবে। তাহলে এই যে এত বড় সংখ্যাগুলো গুণ করলে যে গুণফলটা আসবে, গুণফলটা 0 আসবে নয়, গুণফলের এককের ঘরের অঙ্কটা কত হবে, 0 হবে। কারণ আমরা তো শুধু এককের ঘরগুলো গুণ করছি। তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যদি একটু চেঞ্জ করে দিই, ধরো 6 7 9, 6 7 1, 5 6, আর এখানে ধরো 3 2 দিয়ে দিলাম। তাহলে এটা যদি বলতো একই রকম ভাবে শুধুমাত্র এককের ঘরগুলোকে লিখে ফেলো, লিখে গুণ করো। তাহলে প্রথমে 6 আর 2 গুণ করলে কত হয়ে যাবে গো, 12। তাহলে এককের ঘরটাকে নাও, শুধু 2 নাও। এবারে 2 এর সঙ্গে 1 গুণ করলে কত আসে, 2 আসে। 2 এর সঙ্গে 9 গুণ করলে কত আসে, 18। তাহলে এককের ঘরটাকে নাও। তাহলে সমস্ত গুণগুলো হয়ে গেল, শেষে কত এলো, 8 এলো। শুধুমাত্র এককের অঙ্কগুলোকে নেব, 8 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো শেষ অঙ্ক দেখা যাক। তাহলে আজকের সাজেশন সেট খুব ভালো করে জিনিসগুলোকে খেয়াল করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এইভাবে বহু সাজেশন সেট এক এক করে আসবে, প্রত্যেকটা সাজেশন সেটে অঙ্কে 20টা করে অঙ্ক থাকবে। একদম সহজ কঠিন সমস্ত কিছু মিলিয়ে যেমন করে নবোদয়ের পরীক্ষাগুলোতে আসে। শেষ প্রশ্ন আমাদের কি বলা রয়েছে দেখো, দুটি বর্গক্ষেত্রের এবং যার যেখানে যা সমস্ত কিছু জিজ্ঞাসা থাকবে কমেন্টে সেইগুলো করতে হবে। ঠিক আছে, যেখানেই যা কিছু ডাউট জিজ্ঞাসা থাকবে। দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে বর্গক্ষেত্রের দুটি বাহুর অনুপাত কত। বলেছে দুটি বর্গক্ষেত্র রয়েছে, তাদের ক্ষেত্রফলের যদি অনুপাত করা হয় 16:9 আসে, তাহলে বর্গক্ষেত্রের বাহু দুটির অনুপাত কত হবে। সর্বদাই মনে রাখবে যখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দেয়া থাকবে, এই একটা ক্ষেত্রফল আর এই একটা ক্ষেত্রফল, দুটো বর্গক্ষেত্র মানে দুটো ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল 16, এর ক্ষেত্রফল 9। তাহলে যখনই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দেয়া থাকবে, বাহুর অনুপাত যখন বের করতে বলবে জাস্ট কি করবে, আমরা জানি ক্ষেত্রফল থেকে বাহু কি করে আনে গো, কি করে আসে। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া থাকলে বাহু কি করে বের করতে হয়, ক্ষেত্রফলের বর্গমূল করতে হয়। আমরা প্রত্যেকেই জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে বাহু কি করে বের করতে হয়, ক্ষেত্রফলের বর্গমূল করে দিতে হয়। তাহলে এখানেও একই কাজ করব, ক্ষেত্রফলগুলোর অনুপাত দেয়া আছে, বাহুর অনুপাত দেয়া আছে, শুধু সেই ক্ষেত্রফলগুলোর বর্গমূল করে দাও। 16 বর্গমূল করে দাও, 9 বর্গমূল করে দাও। তাহলে 16 বর্গমূল আমাদের হয়ে যাবে 4, 9 বর্গমূল হয়ে যাবে 3, 4:3। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। যখনই দুটো একই রকম ভাবে প্রশ্নটা ঘুরিয়ে দেবে, যে বাহুর অনুপাত দেয়া থাকবে ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলবে, তখন কি করব, সেই বাহুগুলোর বর্গ করে দেব। ধরো আমাদের দেয়া রয়েছে দুটো বর্গক্ষেত্রের বাহুর অনুপাত 2:5, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত, তাহলে কি করে দেবে, ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে, এটার বর্গ করে দাও। 2 এর বর্গ 4, 5 এর বর্গ 25, এটাই আমাদের হয়ে যাবে ক্ষেত্রফলের অনুপাত। বাহু দেয়া থাকলে বর্গ করে দিলে ক্ষেত্রফলের অনুপাত পেয়ে যাব, ক্ষেত্রফলের অনুপাত দেয়া থাকলে তাদের বর্গমূল করলে আমরা কি পেয়ে যাব, বাহুর অনুপাত পেয়ে যাব। 4:3 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের সাজেশন সেট। ঠিক আছে, এইভাবে পরীক্ষার দিন পর্যন্ত সুন্দরভাবে আসবে, কেবলমাত্র রবিবার বাদ দিয়ে। ঠিক আছে, প্রত্যেক দিন সন্ধ্যা 5টাতে আসবে। ঠিক আছে, সন্ধ্যা 5টাতে ক্লাসগুলো দেওয়া হবে প্রত্যহ, রবিবার বাদ দিয়ে। ক্লাসগুলো খুব সুন্দর করে দেখে ফেলতে হবে এবং দেখার পরে খাতা কলমে সেই জিনিসগুলোকে আবার রিভাইজ করে প্র্যাকটিস করতে হবে।
যেখানে যা কিছু জিজ্ঞাস্য থাকবে কমেন্ট বক্সে সেইগুলোকে জানাতে হবে। তাহলে চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে এইরকম কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে। খুব সুন্দর করে প্র্যাকটিস করো, সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমাদের মতো করে সবার খেয়াল রেখো। জয় হিন্দ।